ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আর তোমাদের ফেব্রুয়ারি মাসে ফোর্থ সেমিস্টার পরীক্ষা আমি তোমাদের এর আগে সাজেশনও দিয়ে দেবো। আরও তোমাদের কিছু কমেন্ট করেছে যে তোমাদের ডাকঘর থেকে কিছু আরও কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেওয়ার জন্য। আমি তোমাদের ডাকঘর থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন, তার এই মন্তব্যের কারণ কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে দইওয়ালা অমলকে উদ্দেশ্য করে উল্লেখিত মন্তব্যটি করেছেন। জানলার সামনে বসে থাকা অমলের মন উন্মনা হয়ে ওঠে, দইওয়ালাকে ডাকে। সেই দইওয়ালার সঙ্গে বেরিয়ে পড়তে চায়। তার মনে হয় পাঁচমুড়া পাহাড়ের তলা শ্যামলী নদীর ধারে দইওয়ালার গ্রাম সে দেখেছে। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। মেয়েরা সব লাল শাড়ি পরে নদীর থেকে জল নিয়ে আসছে। দইওয়ালা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করে যে বাস্তবের সঙ্গে অমলের ধারণা অধিকাংশই মিলে যায়। কবিরাজ তাকে বাইরে যাওয়ার অনুমতি দিলে সে দইওয়ালার গ্রামে যাবে বলে জানায়। দইওয়ালার কাছে সে আগাম আবেদন জানিয়ে রাখে তাকে বাঁক কাঁধে নিয়ে দূরের রাস্তায় নিয়ে যাওয়ার এবং দই বিক্রি শিখিয়ে দেওয়ার জন্য। দইওয়ালার কাছে সে শিখে নিতে চায় দই বিক্রির সুর। রাস্তার মোড় থেকে গাছের সারির মধ্যে দিয়ে দইওয়ালার ডাক যখন সে শুনতে পায়, তার মন উদাস হয়ে যায়। অমলের এইসব কথা দইওয়ালাকে মুগ্ধ করে। তাই অমল যখন সংশয় প্রকাশ করে সে দইওয়ালা দেরি করে দিল কি না, তখন দইওয়ালা উচ্ছ্বসিতভাবে উল্লেখিত মন্তব্যটি করে। তোমরা আমার এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো। কাদের উদ্দেশ্য করে বক্তা কখন এই মন্তব্য করেছে, তাদের খেলার জন্য বক্তা কিভাবে সাহায্য করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল ছেলেদের দলকে উদ্দেশ্য করে উল্লেখিত মন্তব্যটি করেছে। অমল তার ঘরবন্দি জীবনে একমাত্র খোলা জানলার সামনে বসে ছেলের দলকে দেখেছিল, যারা খেলতে চলেছিল। অমলকে তারা বলেছিল যে তারা চাষ খেলা খেলতে চলেছে। লাঠি তাদের লাঙল, দুজন বালক হবে দুই গরু। তারা সমস্ত দিন খেলবে এবং সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসবে। অমল তাদেরকে তার ঘরের সামনে দিয়ে ফিরতে বলে। ছেলের দল যখন এরপরে চলে যেতে উদ্যত হয়, সে সময় অমল তাদের অনুনয় করে জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করার জন্য। ছেলেরা যখন জানতে চায় যে তারা কি নিয়ে খেলবে, তখন অমল তার পড়ে থাকা সমস্ত খেলনা, যেগুলো তার একলা খেলতে ভালো লাগে না, তাদের দিতে চায়। ছেলের দল এইসব খেলনা, জাহাজ, জটাই বুড়ি, সেপাই ইত্যাদি অমল তাদের দিয়ে দিচ্ছে দেখে বিস্মিত হয়। অমল শুধু একটা শর্ত দেয় যে তা হলো রোজ সকালে সেই খেলনাগুলো নিয়ে ছেলের দল তার জানলার সামনে কিছুক্ষণ খেলতে হবে। ছেলেরা তাতে প্রতিশ্রুতিও হয়, কিন্তু অমলের ঘুম আসা এবং পিঠে ব্যথায় সেদিনের মতো তাদের খেলায় ছেদ পড়ে। আমার ভারী ইচ্ছা করছে ওই সময় সঙ্গে চলে যাই। বক্তাকে অনুসরণ করে মন্তব্যটি বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল প্রহরীকে উদ্দেশ্য করে উল্লেখিত মন্তব্যটি করেছে। প্রহরীকে রাস্তায় পায়চারি করতে দেখে অমল তাকে জানতে চায়, তাকে অমলের ভয় করে না, বরং প্রহরী তাকে ধরে নিয়ে যাবে বললে সে জানতে চায় তাকে অনেক দূরে পাহাড় পেরিয়ে কোন জায়গা ধরে নিয়ে যাবার হবে কি না, অর্থাৎ সেই ধরাকে সে মুক্তির উপায় বলে দেখতে চেয়েছে। এমনকি কবিরাজের নিষেধ না থাকলেও প্রহরীর কথা মতো রাজার কাছেও যেত তার আপত্তি ছিল না। প্রহরীর ঘণ্টার শব্দ অমলের ভালো লাগে। যখন দুপুরবেলা বাড়ির সকলেই খাওয়া
হয়ে যায়। পিসেমশাই কোথাও কাজে বেরিয়ে যান, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, এমনকি বাড়ির খুদে কুকুরটা উঠোনের কোণের ছাওয়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমাতে থাকে। তখন প্রহরীর ঘণ্টা বেজে ওঠে। প্রহরী বলে যে তার ঘণ্টা সবাইকে জানিয়ে দেয় সময় বসে নেই, সময় কেবল চলে যাচ্ছে। কোন দেশে সেই সময় চলে যাচ্ছে তা কেউ জানে না। প্রহরীর এই কথা শুনে অমল বলে যে তার খুব ইচ্ছা করে সে সময়ের সঙ্গে চলে যেতে, যে দেশের কথা কেউ জানে না, সেই দূরের দেশে। গৃহবন্দী অমলের বাইরের জগতের সঙ্গে মেলবার আকাঙ্ক্ষা নানা কিছুকে অবলম্বন করে প্রকাশিত হয়েছে। প্রহরীর ঘণ্টার ধ্বনি সেই রকমই একটা অনুষঙ্গ হিসাবে কাজ করছে। তোমরা ওই রাজার ডাকঘরে ডাক হরকরাদের চেনো? বক্তার এই প্রশ্নের প্রেক্ষাপট আলোচনা করা। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে ছেলের দলকে অমল তার খেলনাগুলোকে দিয়ে দেয় এবং সেই খেলনাগুলো নিয়ে অমল ছেলেদের প্রতিদিন সকালে তার বাড়ির সামনে খেলতে বলে। কিন্তু খেলার উদ্যোগ নিয়েও ছেলেরা অমলকে ঘুমিয়ে পড়তে দেখে সেদিনের মতো চলে যেতে উদ্ধত হয়। তখন অমল তাদের কাছে জানতে চায় যে তারা রাজার ডাকঘরের ডাক হরকরাদের চেনে কিনা। ছেলেরা বলে তারা চেনে, যেমন একজনের নাম বাদল হরকরা, একজন শরৎ হরকরা, এই রকম আরও অনেক আছে। অমল অপেক্ষা করে আছে যে তাদের মধ্যে কেউ তাকে পাঠানো রাজার চিঠি এনে দেবে, কিন্তু তারা তাকে চিনতে পারবে কিনা তা নিয়ে অমল সংশয় থাকে। সে তাই ছেলের দলের ওপর ভরসা করে তারা রাজার ডাক হরকরাদের চেনে। একথা শুনে সে তাদের বলে যে পরদিন সকালে ছেলেরা যখন আসবে তখন তারা যেন ডাক হরকরাদের একজনকে ডেকে এনে চিনিয়ে দেয়। এই প্রস্তাবের পূর্ব ভূমিকাতেই অমল ছেলের দলকে উদ্দেশ্য করে উল্লেখিত মন্তব্যটি করে। আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি একবারই দেখেছি। কখন বক্তা একথা বলেছে? সে কি দেখার কথা বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে উল্লেখিত মন্তব্যটি বক্তা অমল। অমলের পিসেমশাই মাধব দত্ত অমলের ঘর থেকে বেরিয়ে যাবার পর অমল ফকির অর্থাৎ ঠাকুরদার কাছে জানতে চায় ডাকঘরে তার নামে রাজার চিঠি এসেছে কিনা। ঠাকুরদা উত্তর দেন যে তিনি শুনেছেন রাজার চিঠি পথে আছে। অমল নিজেই তখন বলে যায় সেই পথের কথা। বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে যে ঘন বনের পথ দেখা যায়, সেই পথ। অমলের এই মন্তব্য ঠাকুরদা বিস্মিত হন, সে সব জানে দেখে। সেই বিস্ময় নিরসনে অমল উল্লেখিত মন্তব্যটি করে। অমল বলেছিল যে সে দেখতে পাচ্ছে রাজার ডাক হরকরা পাহাড়ের ওপর থেকে একলা নেমে আসছে। তার বা হাতে লণ্ঠন আর কাঁধে চিঠির থলি। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারের ক্ষেত, তার সরু গলির ভিতর দিয়ে সে অবিরাম আসছে। তারপরে আখের ক্ষেত, তার পাশ দিয়ে উঁচু আল ধরে গিয়েছে। সেই আলের ওপর দিয়ে একলা রাত দিন অবিরাম চলে আসছে রাজার ডাক হরকরা। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, নদীর ধারে একটাও মানুষ নেই, শুধু কাদা খোঁচা ল্যাজ দুলিয়ে বেড়াচ্ছে। এই দৃশ্যপট যেন অমলের চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠেছিল। অমল যত দেখছিল ততই খুশিতে তার মন ভরে উঠেছিল। কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো? ডাকঘর নাটকে অবলম্বনে তার নিজের ভাষায় বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথের ডাকঘর নাটকে প্রহরী অমলকে রাজার ডাকঘর তৈরির খবর দিয়ে বলেছিল যে একদিন তার নামেও রাজার চিঠি আসবে। প্রহরী জানিয়েছিল যে সেই জন্য অমলের খোলা জানলার সামনে রাজা একটা সোনালি রঙের নিশান উড়িয়ে ডাকঘর খুলেছেন এবং রাজার ডাক হরকরা অমলকে সেই চিঠি এনে দেবে। সেই থেকে শুরু হয় রাজার চিঠির জন্য অমলের অপেক্ষা। মোড়লকে সেই চিঠির কথা বলতে গিয়ে মোড়লের বিদ্রূপের মুখোমুখি হতে হয় অমলকে। ছেলের দলকেও সে অনুনয় করে যাতে ডাক হরকরার সঙ্গে তার অমলের পরিচয় করে দেয়। ঠাকুরদা শেষ পর্যন্ত অমলকে খবর দেন যে অমলের চিঠি রওনা হয়েছে এবং সে চিঠি পড়ে পথে রয়েছে। অতঃপর মোড়ল অমলকে একটা অক্ষরশূন্য কাগজ দিয়ে বিদ্রূপ করে যে সেটাই রাজার চিঠি। আপাতভাবে এই আচরণকে নির্মম পরিহাস মনে হলো। ঠাকুরদা বলেন যে মোড়লের পরিহাসের ক্ষমতাই নেই। অমল সরল বিশ্বাসে মোড়লকে বলে যে মোড়ল যে রাজার চিঠি আনবে তা অমল কোনোদিনও মনে ভাবেনি।
রাজার চিঠি হয়তো আক্ষরিকভাবে অমলের কাছে আসেনি, কিন্তু অমলের জন্য ঠাকুরদা উল্লেখিত চিঠির প্রতিটা অক্ষর প্রায় সত্য হয়ে যায়। কারণ কিছু পরেই রাজকবিরাজ আসেন এবং তিনি রাজার আগমনের খবর দেন। আচ্ছা বন্ধুরা, আশা করি আজকে ডাকঘরের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।